তাহলে ওই রেঞ্জ জুড়ে তোমাকে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করা লাগবে, ঠিক আছে? সো আমি এখানে পাশে লিখি, এটা হলো নাম্বার, এটার ইউনিট হলো নাম্বার অফ স্টেটস পার ইউনিট ভলিউম পার ইউনিট এনার্জি, এনার্জি মানে ইলেকট্রন ভোল্ট। ওকে, সো আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করার সময় তো এই পুরো জিই ফাংশনটাকেই তো আমাদের ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু এনার্জি, তাহলে এবং একটা লিমিট থাকবে। তো এখানে লিমিটটা হলো 0 থেকে 1 ইলেকট্রন ভোল্ট। সেই লিমিটে করলে দেখো যে পার ইউনিট এনার্জির সাথে ডিই এরও তো ইউনিট আছে, এটার ইউনিট হলো এনার্জি বা ইলেকট্রন ভোল্ট, আর এটার ইউনিট হলো পার ইউনিট ভলিউম পার ইউনিট এনার্জি। সো তাহলে এনার্জি গুণ হয়ে এনার্জির ইউনিটটা চলে গেলে এটার রেজাল্টেন্ট যে ভ্যালুটা পাবো, এটা ইন্টিগ্রেশন করলে তো আমরা আসলে একটা ভ্যালু পাই। এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি, যেহেতু একটা সিঙ্গেল ভ্যারিয়েবল এখানে আছে ই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আমরা একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা হবে হলো নাম্বার অফ স্টেটস পার ইউনিট ভলিউম, শুধু তখন পার ইউনিট ভলিউম থাকবে। এই ভ্যালুটাই তোমাদের কাছে চেয়েছে। তো এটা হলো ইউনিট রিলেটেড স্যার, একটা আলোচনা। হ্যাঁ বলো। স্যার ওই যে কোশ্চেনটা হচ্ছে যে জি এর সূত্রে গতকাল আমরা দেখছিলাম যে এম এর উপরে যে এম এন স্টার ছিল সাবস্ক্রিপ্টে, হুম, আজকে আবার সেটা হুম। নাই, মানে এটা কি আলাদা কোনো ও নোটেশন? আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ না ঠিক আছে, থ্যাংক ইউ। এটা এটা 3.69 ইকুয়েশন, আমরা তুমি যে এই ইকুয়েশনের কথা বলছো তাই না, এখানে অ্যাস্টেরিকটা নেই। ভেরি ভ্যালিড পয়েন্ট যে এখানে অ্যাস্টেরিক জি স্যার। নেই, কিন্তু আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, বইয়েই দেখেছিলাম, বইয়েরই তো আমি ইকুয়েশন কেটে নিয়েছিলাম, এখানে অ্যাস্টেরিক ছিল। অথবা জিভি এর যে এক্সপ্রেশন সেখানেও অ্যাস্টেরিক ছিল। সো তুমি ভালো যে এই মাইনর ডিফারেন্সটা খেয়াল করেছো। এটার কারণ হলো এখানে যে এক্সপ্রেশনে দেখো, এখানে এক্সপ্রেশনে কিন্তু একটা জিনিস নেই যেটা ওই দুটো এক্সপ্রেশনে আছে, সেটা হলো এখানে ইসি বা ইভি বলে কেউ নেই। খেয়াল করেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা তার মানে এই এক্সপ্রেশনটা আসলে একদম জেনারেলাইজড এক্সপ্রেশন, জেনারেলাইজড। এটা হলো অ্যাকচুয়ালি ডেনসিটি অফ স্টেটস এর জেনারেলাইজড এক্সপ্রেশন ফর আ ফ্রি ইলেকট্রন, জেনারেলাইজড এক্সপ্রেশন ফর ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। সো ফ্রি ইলেকট্রনের সবচেয়ে সহজ উদাহরণ হলো আসলে যখন একটা ইলেকট্রন মেটালের মধ্যে থাকে। একটা মেটালের ভিতরে ইলেকট্রন আসলে টোটালি ফ্রি থাকে, সেখানে ইলেকট্রন ফ্রিলি মুভ করতে পারে। সেটাই আসলে ফ্রি ইলেকট্রনের সবচেয়ে সহজ উদাহরণ। ওই যে তোমাদের মানে মেটালের ব্যাপারে যে তোমাদের মানে আমাদের সময় পাঠ্য বইয়ে লেখা থাকতো যেন মেটাল যেন এক ইলেকট্রনের সাগর। তো ওরকম একটা কথা বলে না যে ইলেকট্রনের সাগরে ইলেকট্রন ইচ্ছা মতো ঘুরে বেড়ায়। তো ওইরকমই আর কি, যে ইলেকট্রন ফ্রিলি ঘুরে বেড়াতে থাকলে তাহলে এটা তো আসলে ফ্রি ইলেকট্রন আমরা চিন্তাই করতে পারি, এবং সেক্ষেত্রে তো আসলে কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের প্রসঙ্গ আসলে সেক্ষেত্রে আসে না। তো ইলেকট্রনের এনার্জি মানে টোটাল এনার্জি এখানে আছে, সেটাকে ধরা হচ্ছে। হ্যাঁ, আর আমরা যখন ভ্যালেন্স বা কন্ডাকশন ব্যান্ডের প্রসঙ্গে চলে যাই, মানে সেমিকন্ডাক্টরের ভিতরে যাই, তখন এনার্জির রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। সো কন্ডাকশন ব্যান্ডের সাপেক্ষে আমরা ইলেকট্রনের এনার্জি বের করি যখন ইলেকট্রনটা হলো কন্ডাকশন ব্যান্ডে থাকে। আর যখন ভ্যালেন্স ব্যান্ডের প্রসঙ্গে চলে যাই, তখন ভ্যালেন্স ব্যান্ডের সাপেক্ষে আসলে ইলেকট্রন না, আমরা হোলের এনার্জি নিয়ে কনসার্ন থাকি। কারণ তখন তো ইলেকট্রন তো সব জায়গাতে নিচের দিকে আছে, কিন্তু আমরা হলো এখানে হোলটাকে নিয়ে তখন চিন্তা করি। তো ভ্যালেন্স ব্যান্ডের সাপেক্ষে হোলের এনার্জি আমরা তখন চিন্তা করি। তো সেই ক্ষেত্রেই আসলে তোমার অ্যাস্টেরিক সাইনের প্রসঙ্গটা আসে, যখন ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ড অফ এ সেমিকন্ডাক্টর অথবা ব্যালেন্স ব্যান্ড অফ এ সেমিকন্ডাক্টরে থাকে, তখনই আসলে ইফেক্টিভ মাসের কনসেপ্টটা তখন গুরুত্ব হয়ে দাঁড়ায়। আর ফ্রি ইলেকট্রনের আসলে ইফেক্টিভ মাস বলে কিছু নাই। ফ্রি ইলেকট্রনের মাস হলো, তোমরা যে মাসটা জানো 9.1 10⁻³ কেজি, সেটাই হলো তার মাস। ঠিক আছে? স্যার রেকর্ডিংটা চালু করলে ভালো হতো। আমার তো রেকর্ডিং অন করেছিলাম, চালু হচ্ছে না কেন তত জানি না। স্যার অন হয় নাই। অন হয়নি, কিন্তু রেকর্ডিং এর সিম্বল স্টার্ট রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে, আবার রেকর্ডিং দিলাম, উডেন্ট স্টার্ট রেকর্ডিং দেখাচ্ছে। ট্রাই এগেইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার ট্রাই করি। কোনো কারণে রেকর্ডিং অন করতে দিচ্ছে না। এইসব কারণে আসলে গত সেমিস্টারে আমি জুমে অনলাইনে ক্লাস নিতাম। স্যার আজকে সব টিচারই স্যার টিমসে সমস্যা করতেছে জন্য আমাদের জুমে ক্লাস নিতে পড়ে। ও আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা তোমরা রেকর্ডিং ছাড়াই দেখো, আর কি করবা। এখন তো আবার জুমে ট্রান্সফার করতে গেলে আরো 10 মিনিট টাইম চলে যাবে। জুমের লিংক তো দিতে পারবো, তারপর সবাইকে জুমে জি যেতে স্যার। হবে। ঠিক আচ্ছা, আছে? কারো স্ক্রিন রেকর্ডার থাকলে স্যার ওটা দিয়ে তো পসিবল। আচ্ছা কেউ যদি এটা করতে চায় করতে পারো। আজকে মনে হচ্ছে টিমসেরই কোনো সমস্যা, কারণ এরকম আমি তো গতকালকেও টিমস ইউজ করলাম আরেকটা কাজের জন্য, রেকর্ডও অন করেছিলাম।
আজকে মনে হচ্ছে টিমসের সমস্যা। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। যদি কনফিউশন থাকে আমাকে আবার জিজ্ঞেস করতে পারবা অন্য ক্লাসে, আজকে যা পড়াচ্ছি তো সেগুলা জিজ্ঞেস করতে পারবে আবার। তা আমরা যেটা ছিলাম যে আমাদের তাহলে এখন এখানে কিন্তু প্রশ্নটা কিন্তু বলেছে ডেনসিটি অফ স্টেটস ফর আ ফ্রি ইলেকট্রন গিভেন বাই 3.69, ওটা কিন্তু এখানে সেমিকন্ডাক্টরের কথা বলেনি। তো এই জন্যই কিন্তু 3.69 ইকুয়েশন অর্থাৎ এই ইকুয়েশনের কথা বলেছে। এরপর ওরা ক্যালকুলেশন করেছে। দেখো এই ক্যালকুলেশনটা তো আসলে সিম্পল ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন করেছে, ইন্টিগ্রেশন এটা সহজেই হয়ে যায়। করে রেজাল্ট আসলে কি দেখো, এত পার মিটার কিউবে এতগুলো স্টেট আছে, মানে পার মিটার কিউবে এতগুলো বসার জায়গা আছে যদি সহজভাবে চিন্তা করতে চাও। এবং এই জন্যই যেহেতু এটা একটা ডেনসিটি, মানে বোঝাই যাচ্ছে পার মিটার কিউব মানে তো আসলে একটা ডেনসিটি হবে। তো এই জন্যই আসলে ডেনসিটি অফ স্টেটস সেটা আমরা বলতে পারছি। হ্যাঁ, তো এটা গেল হলো একটা এক্সাম্পল। আর সিমিলার ধরনের এক্সাম্পল পরের প্রবলেমে আছে, যেটা হলো অ্যাপ্লাই করা হয়েছে ফর সিলিকন, তার মানে একটা সেমিকন্ডাক্টরের ভিতরে, এবং সেখানে বলা হয়েছে ইসি অ্যান্ড ইসি প্লাস কেটি এই এনার্জি রেঞ্জের ভিতরে। দেখো এখানে কি বলা হয়েছে, কোয়ান্টাম স্টেটস ডিটারমাইন দ্য নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস। এখানে আবার একটা বলে দিয়েছে পার সেন্টিমিটার কিউব। এখানে হ্যাশ দিয়ে বোঝাচ্ছে নাম্বার পার সেন্টিমিটার কিউবে তোমাকে বের করতে বলা হয়েছে। আগের প্রবলেমে মিটার কিউবে ছিল, এটাকে সেন্টিমিটার কিউবে বলেছে। এটা তো তেমন কিছু না। ইম্পর্টেন্ট যেটা হলো এখানে যে বলা হয়েছে ইসি অ্যান্ড ইসি প্লাস কেটি এই এনার্জি রেঞ্জের ভিতরে বের করতে। এটার মানে হলো ইসি হলো এইটা, আর কেটি মানে কি, কেটি হলো কিন্তু তোমরা যদি আগে যদি জানো, দেখে থাকো যে কে ইন্টু টি, কে হলো বোলসম্যান কনস্ট্যান্ট, আর হলো তোমার হলো টি হলো টেম্পারেচার। সো এদেরকে গুণ করলে কিন্তু তুমি আসলে এনার্জি পাবা, এবং এটাকে ইলেকট্রন ভোল্ট ইউনিটেই পেতে পারো। তো কেটি এর ভ্যালু তোমার কেটি আর টি ইকুয়াল টু 300 এটা বলেছে। তো এখানে দেখো, এখানে একটা জিনিস করেছে, আমার ধারণা তোমরা এই জিনিসটার সাথে পরিচিত যে কেটি বাই কিউ এট 300 কেলভিনের মান কত, এটাকে তোমরা কেউ নিশ্চয়ই দেখেছো না, ওই যে ডায়োড নিয়ে যখন পড়াশোনা করেছিল একদম ইলেকট্রনিক্স 1-এ। কেটি বাই কিউ, এটা তোমাদের নাম সংখ্যাটা মনে আছে, 25.9 মিলি ইলেকট্রন ভোল্ট when t equal to 300 কেলভিন। এটা তো তোমাদের অঙ্ক করার সময় প্রায় লাগার কথা, ডায়োডের স্যাচুরেশন কারেন্ট বা অন্য বিভিন্ন প্রবলেমের সময়। ঠিক আছে, তো কেটি বাই কিউ এর মান যদি 25.9 মিলি ইলেকট্রন ভোল্ট হয় at 300 কেলভিন, এখানে তো টেম্পারেচার 300 কেলভিন বলাই আছে। সো এখানে বেসিক্যালি ওই এনার্জির, দেখো এখানে এনার্জি ইসি থেকে ইসি প্লাস কেটি এই রেঞ্জটা বলা আছে। তার মানে ইসি থেকে শুরু করে 25.9 মিলি ইলেকট্রন ভোল্ট এতটুকু হাইট এই এনার্জির মধ্যে পার ইউনিট ভলিউমে কতগুলো স্টেট আছে সেটা দেওয়া হয়েছে। তাহলে আমার ইন্টিগ্রেশনের রেঞ্জটা হবে ইসি থেকে ইসি প্লাস কেটি। তো এখন একটা তোমাদের প্রথম যেটা প্রশ্নটা দেখে হয়তো অনেকের মনে আসতে পারে ইসির ভ্যালু কত, ইসির ভ্যালু না বললে আমি কেমনে করে করব ইন্টিগ্রেশন। আসলে ইন্টিগ্রেশনের লিমিটের ক্ষেত্রে তো আমার ইসির ভ্যালুটা জানার দরকার নেই। যদি আমার ইসি আর ইসি প্লাস কেটি মানে ইসি সাপেক্ষেই যদি একটা এনার্জি ডিফারেন্স বলা থাকে, ইসি কে যদি রেফারেন্স বলা থাকে, তাহলে আসলে তোমার ইসির ভ্যালু কি সেটা ম্যাটার করছে না। তো এই জন্যই কিন্তু আসলে আমাদের ইসির ভ্যালুটা নিয়ে আমাদের চিন্তা না করলে হবে। তারপর এখানে ফাইনালি যেটা করা হয়েছে ক্যালকুলেশন। আর আমি যেটা বলছিলাম যে এই যে কেটি বাই কিউ সমান 25.9 মিলি ইলেকট্রন বলতো, এই জন্য এখানে দেখো এই জায়গাটাতে এইখানে 0.0259টা কিন্তু এই জায়গা থেকে এসেছে। ওকে, এবং তোমাদেরকে 300 কেলভিন না দিয়ে যদি অন্য কেউ 400 কেলভিন 500 কেলভিন দেয়, তখন তো আসলে কেটি বাই কিউ এট টি ইকুয়াল টু 300 কেলভিন যদি এইটা হয়, তাহলে তোমার 400 কেলভিনে কত জাস্ট ঐকিক নিয়মে বের করে ফেলা যায়। হ্যাঁ, তো এই জন্য আমার সাজেশন থাকবে এখানে একদম বোলসম্যান কনস্ট্যান্ট টি এগুলা বসিয়ে কষ্ট করে জুলে বের করবা, তারপর আবার এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবা, এসব করতে গেলে তো সময় নষ্ট। জাস্ট এই ভ্যালুটুকু মনে রাখলেই তুমি অন্য যে কোনো টেম্পারেচারে প্রপোর্শনেটলি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, কারণ তোমার এই কেটি বাই কিউ বা কেটি এর ভ্যালু অনেক তোমাদেরকে এই কোর্সে ইউজ করতে হবে। সো এটা মোটামুটি তোমাদের ইউজ টু থাকা লাগবে যে কেটি এর ভ্যালুটা ইউজ করতে হবে, এবং টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, কত টেম্পারেচারে কেটি সেটা খেয়াল রাখবা। আচ্ছা, তো আমাদের তাহলে ডেনসিটি অফ স্টেটস এর আলোচনা এখানে হলো। তো এখানে আমরা ডেনসিটি অফ স্টেটস এর एग्जांपल দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি হলো পরের টপিকে, স্ট্যাটিস্টিক্স। স্যার, হ্যাঁ বলো। আগের ম্যাথটাতে ইফেক্টিভ মাস কেমনে বের করলেন?
ও আচ্ছা, ইফেক্টিভ মাসটা, আচ্ছা ইফেক্টিভ মাসটা ওরা এখানে আসলে বের করিনি, মানে ওরা আর কি ধরে নিয়েছে মানে কি সিলিকনের ইফেক্টিভ মাস তো জানা। তো ওরা যেটা করেছে ইফেক্টিভ মাসের ভ্যালু এখানে দেওয়া নেই, কিন্তু ইফেক্টিভ মাস তো সিলিকনের কোনো বইয়ের কোনো এক জায়গায় সম্ভবত অ্যাপেন্ডিক্সে অথবা এখানের আগে কোনো এক ডিসকাশনের সময় সিলিকনের ইফেক্টিভ মাস কত সেটা বলেছিল। তো এই জন্য আর এটা প্রবলেমের মধ্যে না লিখে ওরা সরাসরি 1.08 বসিয়ে দিচ্ছে, 1.08 ইন্টু 9.1 10 to the minus 31, এটা ওটা সরাসরি বসাচ্ছে। এখন তোমাদের বেলায় অবশ্যই ভ্যালু বলা থাকবে, সিলিকনের ইফেক্টিভ মাস বা হোলের ইফেক্টিভ মাস, এগুলো তোমাদের মনে রাখতে হবে না। যদি বাই চান্স কখনো কোনো কিছু না দিয়ে থাকে সেক্ষেত্রে তো তুমি একটা অ্যাজিউম করে নিবা যে 1 বা 1 পয়েন্ট যা খুশি একটা অ্যাজিউম করে। অনেক সময় বলে এরকম যে দেখার জন্য যে স্টুডেন্টদের আইডিয়া আছে নাকি। এখন কেউ যদি ধরে নেয় যে সিলিকনের ইফেক্টিভ মাস 100 এম নট, মানে 100, তার মানে তো আসলে কোনো এটা আইডিয়া নেই যে আসলে সে কি। বাট সাধারণত এগুলো ভ্যালু এক্স্যাক্টলি বলাই থাকে, আসলে অ্যাজিউম করতে বলা হয় খুবই কম। তো এখানে আমি তো একটু বলে দিই যে এম এন এর ভ্যালুটা হলো, ওরা এখানে যদি লিখে নি 1.08 ইন্টু এম নট ওরা ধরেছে। এম নট হলো 9.1 10 to the power minus 31 কেজি, যেটা আগের প্রবলেম আমরা ইউজ করেছিলাম ফ্রি ইলেকট্রন মাস। অর্থাৎ সিলিকনের ভিতরে ইলেকট্রনের মাস ফ্রি ইলেকট্রন মাসের চাইতে 1.08 টাইমস বেশি। অর্থাৎ একটা ইলেকট্রনকে তুমি যদি মেটালের মধ্যে মুভ করতে দাও তাহলে তার মাস যা পাবা, সিলিকন এই সেমিকন্ডাক্টরের ভিতরে মুভ করতে দিলে দেখবা যে তার মাস সে একটু স্লোলি মুভ করবে, সে একটু ভারী হয়ে যাবে আর কি বেসিক্যালি। তো সেটাই হলো 1.08 টাইমস। ঠিক আছে, তো এটাই ভাবে আসছে। থ্যাংক ইউ এটা নোট করার জন্য, কারণ এটা আমাদের তো প্রায় ইউজ করতে হবে ইফেক্টিভ মাস। হ্যাঁ বলো। একটা কোশ্চেন স্যার, হ্যাঁ। যদি সেম ম্যাথটা ব্যালেন্স ব্যান্ডের জন্য বলতো তাহলে কি আমরা হোলের ইফেক্টিভনেস ক্যালকুলেট করতাম? হ্যাঁ, এখানে তো আমাদেরকে বলেছে হলো ডিটারমাইন দ্য নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস ইন সিলিকন বিটুইন ইসি এন্ড ইসি প্লাস কেটি। আমি চাইলে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারতাম, ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টেটস বিটুইন ইভি এন্ড ইভি মাইনাস কেটি। মানে ইভি থেকে কেটি পরিমাণ নিচে নামলে যে পরিমাণ উইথ এনার্জির যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে কতগুলো হোল ডেনসিটি অফ স্টেটস আছে সেটা বের করো, বা ডেনসিটি অফ স্টেটস কোয়ান্টাম স্টেট আছে সেটাই বললাম। আমি হয়তো হোলের কথা বললামও না, কিন্তু সেক্ষেত্রে তোমাকে ইফেক্টিভ মাসটা ইউজ করতে হবে হোলের ইফেক্টিভ মাস, অর্থাৎ এমপিএস অ্যাস্টেরিক। সো সেক্ষেত্রে সিলিকনের হোল ইফেক্টিভ মাস কত সেটা জানতে হবে। তো এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে অথবা টেবিলে থাকবে। আর মানে একদম না কিছু না থাকলেও অ্যাজিউম করতে বলা হবে। অ্যাজিউম করলে তুমি একটা, ওটা সাধারণত একের চেয়ে একটু ছোট হয়, তো ওটা রেয়ার কেস যে অ্যাজিউম করতে বলা হচ্ছে। তো অঙ্ক করতে করতে তোমরা ওইগুলোর আইডিয়া হয়ে যাবে যে কিরকম হয় ইফেক্টিভ মাস হোলের। তো এটাই এটা ভালো প্রশ্ন যে এটা কিভাবে করতে হবে। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এবার আর কোশ্চেন না থাকলে আমরা নেক্সট আলোচনাতে চলে যাই, সেটা হলো স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি। আমরা আমি এখানে এখন আঁকি। আমরা এতক্ষণ যা জানলাম বা গত ক্লাস থেকে যা জানলাম, বলো। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, সমস্যা মানে নেই। যেটা বললেন যে যদি ইসি থেকে রেফার করা থাকে মানে কন্ডাকশন ব্যান্ড থেকে, তাহলে হচ্ছে আমরা ইলেকট্রনের ইফেক্টিভ মাস ইউজ করব। আর যদি ব্যান্ড থেকে মানে ওই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইভি থেকে যদি রেফার করা থাকে তাহলে হচ্ছে আমরা হোলের ইফেক্টিভ মাস ইউজ করব, এরকম কি? ব্যাপারটা নট নেসেসারিলি, মানে এটা হলো যে ইভি মানে তোমাকে দেখতে হবে রেফার করা থাকুক যেটা সাপেক্ষেই থাকুক না, কোথায় তোমাকে কোন রেঞ্জ পর্যন্ত তোমাকে যেতে বলা হয়েছে সেটা হলো ইম্পর্টেন্ট। মনে করো তোমাকে যদি আমি বলি, এটা ভালো প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি মনে করো ঘুরিয়ে প্রশ্ন করার জন্য এটা একটা ভালো যে মনে করো আমি চাইলে একটু প্রশ্ন প্যাচ মেরে এই বেসিসে দিতে পারি। যেমন আজকে একটু আগে যে প্রবলেমটা আমি দেখালাম, স্যার এটা কি এরকম বলতে পারে যে স্যার ইভি থেকে ইসি পর্যন্ত আবার উপরে? আচ্ছা হ্যাঁ, আমি ওটাতেই যাচ্ছি। তুমিও সেম জিনিসই বলছো, ঠিকই বলছো। তা আমি ওটাতে যাচ্ছি। একটু আগে বইয়ে যে প্রবলেমটা ছিল সেটা হলো এই রেঞ্জের ভিতরে ডেনসিটি অফ স্টেটস বের করো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি যেটা আরেকটা এক্সটেনশন দেখালাম তোমাদের বন্ধুর কোশ্চেনের সাপেক্ষে, যে এই রেঞ্জের ভিতরে ডেনসিটি অফ স্টেটসও বের করতে বলা যেত, সেক্ষেত্রে আমরা এমপি বের করতাম, আর এখানের জন্য আমরা এমএন ইউজ করছি। আচ্ছা, এখন আমি যদি বলতাম যে ইভি and EV plus KT এই রেঞ্জের ভিতরে ডেনসিটি অফ স্টেটস বের করো, তখন কি করবা? দেখি কেউ বলতে পারো নাকি?
হ্যাঁ ব্যান্ড গ্যাপে পড়তেছে, বাট একটা তো আনসার তো দিতে পারবো, কত আনসার হবে? জিরো হবে, জিরো হবে, কারণ এখানে তো স্টেট থাকতে পারবে না। ডেনসিটি অফ মানে এতদিন পর্যন্ত আমরা যতটুকু জানি এখন পর্যন্ত আমাদের আলোচনায়, সেই অনুসারে এখানে কোনো কিন্তু স্টেট থাকার অ্যালাউড নয়, ব্যান্ড গ্যাপ তো। সো এখানে ডেনসিটি অফ স্টেটস ইকুয়াল টু জিরো। সো আসলে তোমার তো এখানে দেখো আমি ইভির সাপেক্ষে বলছি, সেক্ষেত্রে আনসার জিরো আসলো। আচ্ছা আমি আরেকটু আলোচনা করে নিই, হ্যাঁ আরেকটু বলে নিই, তারপরে তোমারটা শুনবো। নেক্সট হলো আমি যদি বলি, আমি আরেকটা প্রশ্ন, এটা হলো 1 নম্বর প্রশ্ন। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ক্লাস টেস্টের জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট, এগুলো খুব একটু কনসেপচুয়াল প্রশ্ন। ইভি প্লাস ইজি প্লাস কেটি, এই রেঞ্জের ভিতরে ডেনসিটি অফ স্টেটস কত? এটা যদি বলি তখন কি হবে? তার মানে ইজি মানে তো তোমরা সবাই জানো এই ব্যান্ড গ্যাপটাই ইজি। তাহলে ইভি থেকে শুরু করে ইজির সাথে যোগ করে কেটি পরিমাণ উপরে ওঠার পরে এইটুকু, মানে বেসিক্যালি আমি জানতে চাচ্ছি হলো তোমাদের এটা অ্যাকচুয়ালি ইসি থেকে ইসি প্লাস কেটি পর্যন্তই হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ মানে আমি যদিও জানতে চেয়েছি ইভির সাপেক্ষে আসলে আমি এই রেঞ্জের ভিতরে কতগুলো আছে সেটা জানতে চাচ্ছি। সো বেসিক্যালি এটা কিন্তু তোমাদের বইয়ে যে প্রবলেমটা দেওয়া আছে সেই রেঞ্জের ভিতরের রেজাল্টটাই হবে, ঠিক আছে? এবং এক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ মাস কিন্তু তখন এটা ক্যালকুলেট করার সময় কি এমএন ইউজ করবে, ইলেকট্রনেরটা করতে হবে। ইলেকট্রনের এক্স্যাক্টলি, ইলেকট্রনটা করতে হবে, এটা করলে হবে না। সো এটা হলো যে তোমাদের যে কোশ্চেনটা করছিল ইভি থেকে সাপেক্ষে করছি দেখে হোল করছি নাকি, সেটা আসলে না, নট নেসেসারিলি। কারণ আমাকে দেখতে হবে আমি কোন জায়গাতে যে ডেনসিটি অফ স্টেটস বের করছি, যেই জায়গার ডেনসিটি অফ স্টেটস বের করব সেই জায়গার ইফেক্টিভ মাস ইউজ করব। এখানে ইসি ইভি রেফারেন্স গুলো আসলে এটা আমাদের জাস্ট রেফারেন্সই, আসলে এগুলো আরবিট্রারি, ঠিক আছে? আমি কোন জায়গাতে ফিজিক্যালি যাচ্ছি সেটা তুমি চিন্তা করে ডেনসিটি অফ স্টেটস ওই জায়গাটা বের করবে, ঠিক আছে? আর কেউ মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলে, যে বলতে চাচ্ছিলে তার কি ক্লিয়ার হয়েছে বা কোনো আর কিছু বলার আছে? স্যার ইজি এর ভ্যালু কি কেটি এর থেকে কি সেমিকন্ডাক্টরের সিগনিফিকেন্টলি বড় হয়? ইজির ভ্যালু কি থেকে শুনি, বুঝতে পারিনি। কেটি থেকে। ও ইজির ভ্যালু কেটির থেকে যথেষ্ট বড় হয় নাকি, মানে কেটির চেয়ে বড় হয় নাকি ইজি বলছো? জি স্যার। ও এটা তো ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করবে, এবং টেম্পারেচার, এখানে তো দুইটাই ভ্যারিয়েবল, টেম্পারেচার আছে, টেম্পারেচার তো ভ্যারি করানোই যায়, আর ইজি তো এক এক ম্যাটেরিয়াল এক এক রকম হবে। স্যার যদি বড় না হয় তখন তো স্যার চলে আসবে মানে তুমি অ্যাকচুয়ালি ভালো প্রশ্ন, বাট এই আলোচনাতে আমি এখানে যাব না। এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর একটা কোর্স আছে, সেইখানে বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যান্ড গ্যাপ নিয়ে আলোচনা হবে। তো সেই আলোচনাতে আমরা যেতে পারি, সেই আলোচনা ওইখানে বেশি হবে, বাট অথবা আমরা যদি কখনো ওপেন ডিসকাশন করি সিলেবাসের বাইরে, সেখানে আমরা করতে পারি, সেটা হয়তো ইন পার্সন ক্লাসে সহজ হবে। বাট এই আলোচনাটা, বাট এটা ভালো প্রশ্ন ডেফিনেটলি, ইজির সাথে ব্যান্ড গ্যাপের রিলেশন বা অন্যান্য প্রসঙ্গ, সেটা এখানে এখন যাচ্ছি না, ঠিক আছে? অথবা আমাকে আমরা ক্লাসের পরে আমরা আজকে না হোক অন্য কোনো সময় আমরা ওপেন ডিসকাশনের সময়ের জন্য আলাদা রাখলে সেই সময় ডিসকাস করতে পারি। বলো। ওই যে হোল আর ইলেকট্রন নিয়ে যেটা প্রশ্ন করছিলাম, যে কোন সময় হোল ক্যালকুলেট করব আর কোন সময় ইলেকট্রনের ইফেক্টিভ মাস ক্যালকুলেট করব, এটা কি বলা থাকবে? এটা সবসময় বলা থাকবে না, এই প্রবলেমেই তো যেমন বলা ছিল না, মানে কখন কোনটা ধরবে, কখন এমএন ধরবে, কখন এমপি ধরবে না, ওইটা তো বলা, এই প্রবলেমেই তো যেমন বলা ছিল না। তোমাকে বুঝতে হবে যে তুমি কোন জায়গাতে যে ডেনসিটি অফ স্টেটস বের করছো। সো এখানে যেমন বুঝাই যাচ্ছে ইসি থেকে ইসি প্লাস কেটি মানে কন্ডাকশন ব্যান্ডের ভিতরে হবে, তাহলে ইলেকট্রন ডেনসিটি অফ স্টেটস ধরতে হবে। আর যদি আমি যে এক্সাম্পল দিলাম ইভি থেকে ইভি মানে যদি ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে যে করতে হয় ক্যালকুলেশন, তাহলে তো হোল ডেনসিটি অফ স্টেটস ধরতে হবে, ঠিক আছে? স্যার লোয়ার লিমিটটা যদি ইভি মাইনাস কেটি হইতো তাহলে কি করতাম? দুইটাই হিসাব হইতো, হোলও হিসাব হইতো, ইলেকট্রন হিসাব হইতো। ও ইভি মাইনাস কেটি থেকে ইসি প্লাস কেটি, হ্যাঁ তখন তো দুটোই করতে হতো, তখন আলাদা আলাদা ভাবে বলতে হতো। তিনটা রিজিয়ন ওয়াইজ তোমাকে বলা উচিত যে এখানে তিনটা রিজিয়ন আছে, এই রিজিয়নের ভিতরে ডেনসিটি অফ স্টেটস এতটুকু, কন্ডাকশন ব্যান্ডের ভিতরে মানে ব্যান্ড গ্যাপের ভিতরে ডেনসিটি অফ স্টেটস 0, কন্ডাকশন ব্যান্ডের ভিতরে যে ডেনসিটি অফ স্টেটস এত, তিনটা আলাদা রিজিয়ন। মানে তোমাদের ফ্রেন্ড যেটা জিজ্ঞেস করছে যে এমন একটা অঙ্ক প্রবলেম করতে দেওয়া হলো যে এখানে লিমিটটা এখান থেকে, ইন্টিগ্রেশনের লিমিটটা এখান থেকে এখানে, সো এটা আসলে একটা পিস ওয়াইজ ইন্টিগ্রেশন হতো, এটা একটা সিঙ্গেল ফাংশন দিয়ে তোমাকে ইন্টিগ্রেশন করলে তো ভুল রেজাল্ট আসবে। মানে ইভি মাইনাস কেটি থেকে ইসি প্লাস কেটি,
এটা কিন্তু আসতেই পারে যে ইভি মাইনাস কেটি এই রেঞ্জ থেকে শুরু করে এই রেঞ্জের ভিতরে কতগুলো ডেনসিটি অফ স্টেটস আছে। সো এই রেঞ্জে তো ইলেকট্রন ইফেক্টিভ মাস আমরা ইউজ করব না। এই রেঞ্জ থেকে আমরা এই তো এখানে আমরা হোলেরটা করব, এখানে হলো আমরা করব হলো এখানে যেটাই করি আসলে 0 আসবে, আর এখানে হলো ইলেকট্রনটা করব। তারপর বলতে হবে এখানে এতগুলো আছে, এখানে এতগুলো আছে, এখানে এতগুলো আছে। ঠিক আছে, খুব একটা কমপ্লিকেটেড না আসলে। ওকে, তো আশা করি ডেনসিটি অফ স্টেটস এ ভালো তোমাদের অনেক কোশ্চেন আসছে। তো কোশ্চেন তোমরা কোশ্চেন করলে, যারা কোশ্চেন করছে না তাদেরও আশা করি কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। সো ইটস গুড। তো আমরা এখন তাহলে নেক্সট আলোচনায়, যেটা আমাদের আজকের মেইন ডিসকাশনের টপিক, সেটাতে যাই, যে আমাদের প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। যে আমরা জানি এখন যে তুমি যদি একটা ইলেকট্রন হও, তো কন্ডাকশন ব্যান্ডের ভিতরে গেলে তুমি এখন জানো যে কোথায় বসার কয়টা জায়গা আছে। হ্যাঁ, সেটার একটা আইডিয়া তোমার আছে। তুমি জানো যে কন্ডাকশন ব্যান্ডের একদম এজে, অর্থাৎ এই পয়েন্টে তোমার বসার কোনো জায়গাই নেই, মানে 0টা জায়গা আছে। তার চেয়ে তুমি যত উপরের দিকে এনার্জিতে যেতে থাকবা, তাহলে তত তোমার, আমরা দেখেছি যে প্রপোর্শনাল টু স্কয়ার রুট ই মাইনাস ইসি, এই হারে কিন্তু তোমার ডেনসিটি অফ স্টেটস বাড়তে থাকে। অর্থাৎ যত বেশি তোমার এনার্জি বেশি, তত বেশি তোমার বসার জন্য জায়গা আছে উপরে। তো ভালো। আচ্ছা, এখন কথা হলো যে এটা তো হলো একটা তোমার বসার কতগুলো জায়গা আছে। এখন কোনো একটা কন্ডিশনে, পার্টিকুলার কন্ডিশনে, এটা তুমি জানো যে ইলেকট্রন এই সিস্টেমের ভিতরে এই সংখ্যক বসার জায়গা আছে কন্ডাকশন ব্যান্ডের এই এনার্জিতে। কিন্তু ওইখানে কি আসলে ইলেকট্রন বসে আছে নাকি না, আসলে কি ইলেকট্রন বসে আছে নাকি না, সেইটা আমরা কিন্তু জানি না। মানে ওইখানে বসতে পারার, বসার জায়গা আছে, সেটা হলো একটা পয়েন্ট। কিন্তু বসে কি এই মুহূর্তে কি আছে নাকি একটা পার্টিকুলার, বিশেষ করে একটা পার্টিকুলার টেম্পারেচার, মানে কন্ডিশন বলতে আসলে আমি এখানে টেম্পারেচার কি মেইনলি বুঝাচ্ছি, একটা পার্টিকুলার টেম্পারেচারে সেখানে কি ইলেকট্রন কি থাকবে নাকি বা এই মুহূর্তে আছে নাকি না, সেটা জানতে গেলে আমাদেরকে সেই জায়গাতে ইলেকট্রন বসার প্রবাবিলিটিটা জানা লাগবে। এখানে আসলে স্ট্যাটিস্টিক্স আছে, কারণ এখানে ইলেকট্রন আসলে আমাদের হলো, এখানে আমরা জানি যে পার্টিকেলস, রাইট? এবং পার্টিকেলস কিন্তু আসলে তাদের মুভমেন্টের বেলায় স্ট্যাটিস্টিক্স ফলো করে। তো আমাদের 3 ধরনের স্ট্যাটিস্টিক্স আসলে পার্টিকেল ফলো করে। একটা হলো গ্যাস, যেমন একটা, তোমরা গ্যাস সম্বন্ধে জানো, গ্যাসকেও কিন্তু আসলে আমরা পার্টিকেল হিসেবেও যদি মডেল করতে চিন্তা করি, গ্যাস কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স ফলো করে, যেটা হলো বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। বোলজম্যান স্ট্যাটিস্টিক্স এবং গ্যাস, তোমরা মনে হয় এটা অলরেডি ফিজিক্সে বা কোনো কোর্সে নিশ্চয়ই জেনেছো, কারণ তোমাদের তো একটা একটা এনক্লোজ ভলিউমে, একটা এনক্লোজ চেম্বারের মধ্যে গ্যাস কি পরিমাণ এনার্জি, কাইনেটিক এনার্জি ক্যারি করে সেটা তোমরা জানো, 3/2 কেটি। এই ধরনের রিলেশনগুলো তো আমার ধারণা তোমরা ফিজিক্সে দেখে আসছো। সো সেইটা করার সময় কিন্তু বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ইউজ করা লাগে। আচ্ছা, আরেক ধরনের পার্টিকেল আছে, যেই পার্টিকেল হলো তোমার এই গ্যাস পার্টিকেল গুলোর একটা বৈশিষ্ট্য হলো, এখানে তুমি গ্যাস পার্টিকেলকে নাম্বারিং করতে পারবা, 1 2 3 এরকম নাম্বারিং করা। যদি n সংখ্যক গ্যাস পার্টিকেল থাকে, তুমি এদেরকে সেপারেটলি আইডেন্টিফাই করা যায়, এই জন্য এদেরকে বলা হয় হলো ডিস্টিংগুইশেবল পার্টিকেল। আমরা এখন আসলে মোর স্ট্যাটিস্টিক্স এর ব্যাপার ডিসকাস করছি। তো সেই স্ট্যাটিস্টিক্যালি আমরা যখন এদেরকে অ্যানালাইজ করতে যাব, এদেরকে একটা থেকে আরেকটাকে ডিস্টিংগুইশ করা যায়। হ্যাঁ, এবং তোমরা তো পারমুটেশন, কম্বিনেশন এইগুলোর অঙ্ক নিশ্চয়ই করেছো যখন তোমরা ম্যাথমেটিক্স এর ক্লাস করেছো বা কোর্স করেছো আগে। তো সেখানেও কিন্তু তোমরা জানো ডিস্টিংগুইশেবল এবং মানে সেম নাকি বা এদেরকে আলাদা করা যায় নাকি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের রেজাল্টস কিন্তু ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, তো এই জন্য স্ট্যাটিস্টিক্সে এই ডিস্টিংগুইশ করা যায় নাকি ডিস্টিংগুইশ করা যায় না, মানে যায় নাকি যায় না, সেই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই ধরনের বোলজম্যান স্ট্যাটিস্টিক্স যারা ফলো করে, তারা কিন্তু ডিস্টিংগুইশেবল পার্টিকেলস, একটা থেকে আরেকটাকে আমি আলাদা করতে পারি, অর্থাৎ নাম্বারিং করতে পারি। আচ্ছা, এক ধরনের আরো 2 ধরনের পার্টিকেল আছে যারা হলো ইনডিস্টিংগুইশেবল। আচ্ছা, ইনডিস্টিংগুইশেবল, আচ্ছা 2 ধরন না, আগে এক ধরন দিয়ে বলি, ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলস। মানে বুঝাই যাচ্ছে যে 2 ধরনের পার্টিকেলই তো থাকবে, ডিস্টিংগুইশেবল আর ইনডিস্টিংগুইশেবল, এই 2 ধরনের পার্টিকেল থাকবে। তো যেসব পার্টিকেলকে ডিস্টিংগুইশ করা যায় না, এদেরকে মনে করো 2টা পার্টিকেলকে পাশাপাশি রাখলে একই রকম লাগবে। চিন্তা করতে পারো বেসিক্যালি যে একদম আইডেন্টিক্যাল টুইন যদি চিন্তা করো,
আইডেন্টিক্যাল টুইনদেরকে যেমন বাইরে থেকে দেখলে তুমি তো সামনাসামনি দেখলে বুঝবে না যে হয়তো ভাইরা কে কোনজন। আর এখানে হলো সবাই মানুষ, কিন্তু তুমি বলতে পারো যে কে কোন মানুষ। হ্যাঁ, তো ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলের বেলায় আবার তোমার দুইটা কেস আছে। ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল দুই রকম হতে পারে। একটা হলো যে এরা সবাই এক জায়গায় বসতে পারে, মানে এদের বসার কোনো লিমিট নেই। একটা সিট যদি দাও, সব ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল জায়গায় যে জমা হবে, মানে জমা হবে মানে হবে নট নেসেসারিলি, বাট হতে পারবে চাইলে। হ্যাঁ, সো যদি এরা সবাই একটা স্টেটে বসতে পারে, স্টেট মানে আমি তো বারবার বলি সেম এনার্জি সেম মোমেন্টাম হলো একটা স্টেট, মানে একটা এনার্জি একটা মোমেন্টাম মিলে একটা স্টেট হয়। স্টেট হ্যাজ আ ওয়েল ডিফাইন্ড এনার্জি এন্ড মোমেন্টাম, রাইট? তো এই স্টেটে সব ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল চাইলে বসতে পারে। তো এই ধরনের ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলকে বলা হয় হলো বোসনস। ওকে, আর আরেক ধরনের ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল আছে যারা চাইলেও কখনো মানে একটা লিমিটের বেশি বসতে পারবে না। একটা স্টেটে সর্বোচ্চ যেমন দুইটা বসতে পারে, যেমন পলির এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে যারা আসলে বেসিক্যালি বসবে। সো তার মানে তো পলির এক্সক্লুশন প্রিন্সিপাল তো বলেই দেয় যে একটা স্টেটে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনের বেশি বসতে পারবে না। সো ইলেকট্রন তার মানে বোঝা গেল যে আরেক ধরনের পার্টিকেলের ক্যাটাগরিতে পড়ে যারা কিনা চাইলেও একটা স্টেটে যত খুশি তত ইলেকট্রন বসতে পারবে না। হ্যাঁ, তো এই ধরনের পার্টিকেলের একটা নাম আছে, জেনারেল নাম। ইলেকট্রন হলো জাস্ট ওয়ান অফ দ্য টাইপস, ফার্মিয়নস। ওকে, ফার্মিয়নস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সামারি, যে স্ট্যাটিস্টিক্যালি দুই ধরনের পার্টিকেল ব্রডলি ভাগ করা যায়, ডিস্টিংগুইশেবল আর ইনডিস্টিংগুইশেবল। ডিস্টিংগুইশেবল পার্টিকেলগুলো বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ফলো করে, ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলগুলো দুই ধরনের স্ট্যাটিস্টিক্স ফলো করতে পারে। একটা হলো বোজনিক স্ট্যাটিস্টিক্স, এদেরকে নামই দেওয়া হলো বোজন। আর একটা হলো ফার্মিয়ন টাইপের পার্টিকেল, এরা হলো ফার্মিয়ন টাইপের পার্টিকেল, এরা আরেকটা ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স ফলো করে। তো বোজন টাইপের পার্টিকেলরা যে স্ট্যাটিস্টিক্সটা ফলো করে এটা হলো পার্টিকেলের নেম, এটা হলো জাস্ট পার্টিকেলের নাম। ফার্মিয়ন এবং বোজন হলো পার্টিকেলের নাম, আর বোজন টাইপের পার্টিকেলরা যে স্ট্যাটিস্টিক্সটা ফলো করে সেটা হলো বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। তো এই বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এটা মনে হয় তোমরা অলরেডি জানো। এই বোস কিন্তু নামটা এসেছে কিন্তু আমাদের এই এরিয়ার সত্যেন বোসের নাম থেকে। হ্যাঁ, তো ওনাদের দুজনেরই এখানে কন্ট্রিবিউশন আছে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এইটা ডেসক্রাইব করার, এই স্ট্যাটিস্টিকটা ডিফাইন করার ব্যাপারে। তো ওনাদের নামই বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ডিফাইন করা হয়েছে এবং বোজনিক পার্টিকেলরা এটাকে ফলো করে। সো বোজনের সবচেয়ে সহজ এক্সাম্পল হলো আমরা যে চোখে যে লাইট, মানে আমাদের চোখে যখন আলো পড়ে, সে আলোর যে ফোটন, আলোর পার্টিকেল নেচার যে আমরা ফোটন দিয়ে ডিসক্রাইব করি, সেই ফোটন হলো সবচেয়ে সহজ এক্সাম্পল বোসনের। আর ফার্মিয়নের টাইপের পার্টিকেল গুলো যে স্ট্যাটিস্টিক্সটা ফলো করে সেটাকে বলা হয় হলো ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স। ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স এবং ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স যারা ফলো করে তাদেরকে ফার্মিয়ন বলা হয়। এবং এদের সবচেয়ে সহজ উদাহরণ হলো ইলেকট্রন, যেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করছি। এবং হোলও সেম, মানে হোল তো আসলে অ্যাবসেন্স অফ ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। সো ইলেকট্রনের মতো হোলও ফার্মিয়ন ক্যাটাগরিতেই পড়ে এবং এরা সবাই ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করে। সো এই স্ট্যাটিস্টিক্স গুলো কেন ইম্পর্টেন্ট? এই যে আমি বলছিলাম যে স্টেট থাকা মানে সেখানে ইলেকট্রন বসতে পারবে, কিন্তু ইলেকট্রন কি আসলে বসবে নাকি না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এখানে ইলেকট্রন আছে অথবা নাই, কিন্তু আমি বলতে পারবো যে এখানে ইলেকট্রন বসার প্রবাবিলিটি কত সেইটা সম্বন্ধে আমি কমেন্ট করতে পারবো। হ্যাঁ, তো সেই প্রবাবিলিটিটা আমাকে বলে দিবে হলো ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স। ওকে, সো তোমাদের বইয়ে দেখবা ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স এর আলোচনা কিন্তু ওই যে চ্যাপ্টার 3 তেই আছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলে আলোচনা শুরু করে এখানে খুব সহজভাবে এটা মোটামুটি কেমনে করে এসেছে সেই সম্বন্ধে একটু বলেছে। আমি ডিরাইভেশন বলবো না, বাট এটা কেমনে এসেছে সেটা বলে ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স থেকে লিখেছে এইখানে। সো আমাদের আলোচনাটা শুরু হবে মেইনলি এই ইকুয়েশন থেকে। সরি, ওকে। সো এই হলো আমাদের ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স। আমি তাহলে আবার এটা আমার ওখানে আঁকি হোয়াইট বোর্ডে। ওয়ান প্লাস, আমি এটাকে লিখি তারপরে আমি এক্সপ্লেন করব, ই মাইনাস ইএফ বাই কেটি। খুবই সিম্পল একটা এক্সপ্রেশন, মানে এখানে এমন না যে অনেক কঠিন কিছু আছে। যেমন ব্ল্যাক বডি রেডিয়েশনের ইকুয়েশনটা দেখতে যেমন এর চেয়ে আর একটু ভয়ঙ্কর,
কিন্তু এটা কিন্তু খুবই সিম্পল, নিরীহ ধরনের একটা ইকুয়েশন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হলো ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফর ইলেকট্রন। ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স বলবো না, বাট ডিস্ট্রিবিউশন ফাংশন, ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন ফর ইলেকট্রনস। আচ্ছা, তো এখানে আমরা কি বলছি, যে এখানে আমরা বলছি যে এই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন অনুসারে ইলেকট্রনের এনার্জি এবং ইলেকট্রনটা যেই সিস্টেমে আছে সেই সিস্টেমের টেম্পারেচার কে তো একটা কনস্ট্যান্ট, সেই দুটো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আমি বোঝার জন্য যে কোন এক ইলেকট্রনটা কোন একটা পার্টিকুলার এনার্জি, ধরো ইলেকট্রনের এনার্জি না বলে আমি আসলে বলি একটা স্টেটের এনার্জি বলি, একটা স্টেটের এনার্জি ই, সেই স্টেটে ইলেকট্রন আছে নাকি না সেটা থাকার প্রবাবিলিটি আমি এই ফাংশন দিয়ে বের করতে পারি যদি আমার সিস্টেমের ফার্মি লেভেলটা জানা থাকে। ফার্মি লেভেল বলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, ইএফ। ইএফ, তো আমার ধারণা ফার্মি লেভেল নামটা তোমরা ম্যাটেরিয়ালস কোর্সে পেয়ে থাকবা। তো ফার্মি লেভেলকে এখানে তোমাদের বইয়ে দেখবা ফার্মি লেভেল সম্বন্ধে খুব বেশি যে আলোচনা আছে তা না, এটার ফিজিক্যাল ইমপ্লিকেশনটা আছে, সেটা আমরা দেখব। তো যদি সহজ ভাষায় চিন্তা করতে পারো, মানে আমি ফার্মি লেভেলকে অনেক জায়গায় যেমন দেখেছি যে কেমিক্যাল পটেনশিয়াল অফ দ্য সিস্টেম, মানে এটা স্ট্রিক্টলি এটা বলা ঠিক হবে না, বাট সর্ট অফ চিন্তা করতে পারো যে সিস্টেমের একটা পটেনশিয়াল বা এনার্জি, যদি আমি এটার তো ইউনিট তো এনার্জি বুঝাই যাচ্ছে, কারণ এনার্জি মাইনাস এনার্জি হবে। তো এটা সর্ট অফ একটা সিস্টেমের একটা কেমিক্যাল পটেনশিয়ালের মতো চিন্তা করতে পারো, যে একটা পার্টিকুলার এনার্জি লেভেল আছে, একটা এনার্জি ভ্যালু আছে, যেটা সর্ট অফ অনেকটা হাইপোথেটিক্যাল, যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আসলে আমাকে বুঝতে সাহায্য করবে যে কোনো একটা স্টেট, এই একটা এনার্জি স্টেট অ্যাবাভ অর বিলো দ্যাট ভ্যালু, ওয়েদার the state will be occupied or not, সেই ব্যাপারে আমাকে আইডিয়া দিবে। হ্যাঁ, তো এটা আমাদের এটাকে যদি আমরা ছবিটাকে যদি এই ফাংশনটাকে যদি আমরা প্লট করি, তাহলে আমরা আসলে আরো ভালো একটা আইডিয়া পাবো, সেটা থেকে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনের আরো বেটার আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, দেখো আমরা যদি এখানে ই ইকুয়াল টু ইএফ বসাই, ই ইকুয়াল টু ইএফ বসালে তোমার এখানে কি হয়ে যায়, ইকুয়াল টু ইএফ বসালে হয়ে যাচ্ছে হলো এখানে 1 হয়ে যাচ্ছে, কারণ ই টু দি পাওয়ার 0 1, সো এখানে হাফ হয়ে যাচ্ছে, তাই না? সো আমি এই স্কেলে ই বসাচ্ছি, এই স্কেলে বসাচ্ছি হলো এফ ই। এফ ই মানে হলো এটাই তো আসলে এফ ই, কারণ এফ ইজ এ ফাংশন অফ ই। সো আমি এই ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে এনার্জির সাপেক্ষে প্লট করতে যাচ্ছি, এবং এই এনার্জি স্কেলের ভিতরে কোনো এক জায়গায় তো নিশ্চয়ই ইএফ এনার্জিটাও আছে, মানে ইএফ যেহেতু একটা এনার্জি, সো এই 0 থেকে ই, মানে 0 থেকে যদি আমি শুরু করি রেফারেন্স ধরে, তো এখানে কোনো না কোনো জায়গায় ইএফ একটা ভ্যালু আছে, সো আমি সেই ইএফটা এখানে দেখালাম। হ্যাঁ, তো ইএফ এর ইএফ যখন হচ্ছে তখন আমরা বলছি যে এই পয়েন্ট যখন ইএফ এর যখন এনার্জি যখন ইএফ, তখন হলো এইখানে ভ্যালুটা, এটা যেটা একটা প্রবাবিলিটি, দেখো এই ভ্যালুটা কিন্তু কখনো একের চাইতে তোমার বড় হওয়া সম্ভব না। 1 ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং, যেটা একটা কখনো নেগেটিভ নন নেগেটিভ একটা নাম্বার, সো 1 প্লাস সামথিং মানে এটা একটা পজিটিভ নাম্বারই হবে, টোটাল নাম্বারটাই একটা পজিটিভ হবে, এবং তার মানে এই পুরা সংখ্যাটাই আসলে একের চেয়ে কখনো বড় হবে না, তাহলে এই এফ এর ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। হ্যাঁ, তো আমি যখন ই সমান ইএফ বসাই তখন হলো এটা হাফ, তার মানে আমাকে ই সমান ইএফ বসালে আমি এখানে একটা পয়েন্ট পাবো, তাই না? এখানে একটা পয়েন্ট পাবো। আচ্ছা, এখন এরপর তুমি আসলে মানে ই সমান ইএফ বসালে টেম্পারেচার যাই থাকুক না কেন, তুমি কিন্তু এখানে সবসময় তোমার কি পাবে, হাফ পাবে না? জাস্ট ম্যাথমেটিক্যালি চিন্তা করো, ফিজিক্সও এখানে নেই কোনো আসলে, যে তুমি এখানে টি এর ভ্যালু যাই হোক না কেন, তুমি ই সমান ইএফ বসালে কিন্তু সবসময় তোমার এখানে হাফই পাবা, রাইট? এফ এর ভ্যালু কিন্তু হাফই পাবা। আচ্ছা, এখন আমরা একটা এক্সট্রিম কেস চিন্তা করি, টি ইকুয়াল টু 0 কেলভিন। টি ইকুয়াল টু 0 কেলভিন হলে আসলে ই এর ভ্যালু কি সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না, কারণ ই এর ভ্যালু যতক্ষণ মানে টি ইকুয়াল টু 0 মানে কি, এখানে আসলে একটা হলো তোমার ইনফিনিটি, মানে উপরে এখানে ইনফিনিটি চলে আসছে। এখন কথা হলো সেটা কি তোমার প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি, সেটাই আর কি কথা। সো তুমি যদি এখানে টি এর ভ্যালু 0 বসাও, 0 বসিয়ে তুমি যদি এই ফাংশনটাকে প্লট করো, দেখবা রেজাল্ট আসবে হলো একটা স্টেপ ফাংশন। আমি এখানে একটা ডিফারেন্ট কালার ইউজ করি,
when T equal to 0 কেলভিন। যখন T এর মান 0 কেলভিন তখন তুমি যাই এখানে বসাও না কেন তোমার কিন্তু এখানে সবসময় ভ্যালুটা 1 আসবে। হ্যাঁ, এবং দেখো তোমার এটার মানে কি যে তোমার ই যখন ইএফ এর সমান হচ্ছে, যখন এনার্জি যখন ইএফ এর সমান হচ্ছে বা তার চাইতে ছোট হচ্ছে, তাহলে সেই সময় এফ এর ভ্যালু 1। অর্থাৎ আমি বলতে পারি যে যখন 0 কেলভিন টেম্পারেচারে আছি তখন ফার্মি এনার্জির চাইতে কোনো একটা স্টেট যদি কোনো একটা এনার্জি স্টেটের এনার্জি যদি ফার্মি এনার্জির চাইতে নিচে থাকে, তাহলে মোটামুটি শিওরলি বলা যেতে পারে সেখানে ইলেকট্রন যদি পাঠানো হয় ইলেকট্রন সেখানে বসতে পারবে, মানে এখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি 100%। হ্যাঁ, তো এটা হলো তাহলে আমার ই লেস দেন ইএফ এর কেসটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে এট 0 কেলভিন কেসে। হ্যাঁ, আর যখন যখন গ্রেটার দেন ইএফ তখন কিন্তু আমি বলে দিতে পারি যে এখানে তো দেখাই যাচ্ছে এফ এর ভ্যালু 0 হয়ে গেছে। ঠিক আছে, সো এই যে আমি যে এই প্লটটা করেছি এই প্লটটা কিন্তু পিওর ম্যাথমেটিক্স, এখানে কিন্তু কোনো ফিজিক্স নেই। আমি জাস্ট এই ফাংশনটাকে যে কিনা ম্যাটল্যাব শিখেছে তাকে যদি বলে এই ফাংশনটা তোমার ম্যাটল্যাবও লাগবে না, হাতে হাতেই আঁকো, তাহলে সে এটাই পাবে। সো সে এখান থেকে দেখতে পারবে ই এর ভ্যালু যখন ইএফ এর চাইতে ছোট হয়, ইলেকট্রনের এনার্জি যদি ইএফ এর চাইতে ছোট হয়, তখন আমি বলতে পারবো যে সে ওই এনার্জিতে থাকবে, এটা মোটামুটি গ্যারান্টিড বলা যেতে পারে, থাকতে পারবে আর কি সে। হ্যাঁ, 100% প্রবাবিলিটি নিয়ে সে থাকতে পারবে, সো স্টেটটা ফিল থাকবে। আর যদি যখন ই এর চাইতে যখন গ্রেটার দেন ইএফ, তখন কিন্তু আমি একদম 100% বলে দিতে পারি যে না, ওই স্টেটে ইলেকট্রন কোনোভাবেই ফিল থাকতে পারবে না। মানে ইএফ এর উপরে যদি অনেক স্টেট থাকেও, মনে করো বসার অনেক জায়গা আছে, হাই ডেন্সিটি অফ স্টেটস আছে ইএফ এর উপরে, অনেক অনেক বসার জায়গা আছে, কিন্তু না, ওই জায়গাতে কোনো ইলেকট্রন বসবে না। হ্যাঁ, সো তাহলে এই ফার্মি এনার্জি বেসিক্যালি আমাকে বলে দিচ্ছে যে কোনো একটা সিস্টেমে 0 কেলভিন টেম্পারেচারে, 0 কেলভিন হলো একটা এক্সট্রিম কেস, 0 কেলভিন টেম্পারেচারে বা অ্যাবসলিউট 0 টেম্পারেচারে এর ওই এনার্জির নিচে সব স্টেট ফিল আপ থাকতে পারবে আর উপরের সব স্টেট অবশ্যই ফাঁকা থাকবে। সো এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা ইনফরমেশন। কারণ কি, আমরা যদিও 0 কেলভিন টেম্পারেচারে অপারেট করব না বা করতে পারবো না, সেই এই ইনফরমেশনটা আমাদেরকে একটা গাইডলাইন দেয় বা আমাদেরকে একটা আইডিয়া দিচ্ছে যে হায়ার টেম্পারেচারে গেলে কি হবে। তো তুমি যদি এই ইকুয়েশনটাকে প্লট করো, এখন 0 না বসে, মানে তুমি অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে তুমি ম্যাটল্যাবে t = 0 বসিয়ে তুমি যদি ম্যাটল্যাবে রান দাও, এটা এরর শো করবে, কারণ ম্যাটল্যাব তো দেখবে এখানে 1/0 এখানে ইনফিনিটি আসবে, সে তোমাকে আউটপুটে অ্যাকচুয়ালি এরর দিবে নাকি আমি জানি না, হয়তো বা এখানে 0 ধরে সে আলটিমেটলি 1ই শো করবে, বাট এটা তো আসলে নন ডিফাইন্ড এরকম একটা কেসের মতো। বাট তুমি যদি এখানে টেম্পারেচারের ভ্যালু ফাইনাইট দাও, তখন কিন্তু তুমি এখানে আর তখন কিন্তু একটা নাম্বার পাবা, রাইট? তুমি এখানে টেম্পারেচারের ভ্যালু ধরো 10 কেলভিন দিলা বা 20 কেলভিন দিলা, বা তোমার রুম টেম্পারেচার 300 কেলভিনই দিলা, যাই দাও না কেন, 0-র চাইতে যে কোনো বড় দিলে ভ্যালু দিয়ে তুমি যদি ই এর ভ্যালুকে তুমি চেঞ্জ করতে থাকো, তাহলে কিন্তু একটা নাম্বারই সবসময় পাবা। হ্যাঁ, এবং এটাকে তুমি যদি প্লট করো, প্লট করলে কার্ভটা দেখতে এরকম একটা কার্ভ হবে, মানে যেখানে টি গ্রেটার দেন 0 কেলভিন, মানে টি আসলে গ্রেটার দেন 0, নট 0 কেলভিন মানেই আসলে গ্রেটার দেন 0, কারণ টি তো নেগেটিভ হবে না, 0-র নিচে তো যাবে না। তো তাহলে এইরকম একটা কার্ভ হবে। এবং আমি যদি টেম্পারেচারটা বাড়াতে থাকি, মানে এটা হলো একটা টেম্পারেচার, ধরো আমি একটা ডিফারেন্ট কালার নিচ্ছি, এটাকে আমি ধরলাম T1 নাম দিলাম, এটার নাম একটু ওয়েট করো, এটার নাম দিলাম T1। আমি টেম্পারেচারটাকে বাড়িয়ে যদি T2 করি, তখন দেখা যাবে কি এই কার্ভটা আরো বেশি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, T2 হয়ে যাবে। সো T1 এবং T2 এই দুটোর মধ্যে কোনটা হায়ার? T2 ইজ গ্রেটার দেন T1। টেম্পারেচার যত বড় হবে ফার্মি ডিস্ট্রিবিউশনটা তত ডিস্ট্রিবিউটেড অবস্থা আছে হবে। হ্যাঁ, সো এখানে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ দ্য প্রবাবিলিটি দ্যাট এ স্টেট ইজ অকুপাইড অর নট, সেটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। সো তার মানে আমরা এক্সট্রিম 0 কেলভিন কেসে কি প্রবাবিলিটি সেটা জানলাম, আবার হলো আমরা একটা ফাইনাইট টেম্পারেচারের কেসটাও দেখছি। আচ্ছা, এখন এই হ্যাঁ বলো বলো। আচ্ছা, আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে তো
অ্যাকচুয়ালি এখানে ভালো, থ্যাংক ইউ কোয়েশ্চেনের জন্য। ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন যখন আমরা পড়ছি তখন কিন্তু ডেনসিটি অফ স্টেটস এর সাথে কিন্তু কোনো রিলেশন রেখে পড়তেছি না। এটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট যে এইখানে যখন আলোচনা করছি তখন কিন্তু ডেনসিটি অফ স্টেটস কোথায় কোন জায়গায় কতগুলো স্টেট আছে সেইটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট না। কারণ আমরা দেখবো পাওয়ার প্রবাবিলিটি, হ্যাঁ পাওয়ার প্রবাবিলিটি, কিন্তু ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এক জিনিস, আর ওইখানে ইলেকট্রন বসার জায়গা তো থাকতে হবে। জায়গা না থাকলেও ইলেকট্রন এখানে প্রবাবিলিটি ছিল, কিন্তু সেই ইলেকট্রন যাবে না। বুঝতে পারছো ব্যাপারটা? আমি এরকম বলি কিরকম, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। ধরো বাংলাদেশে ক্রিকেট খেলা হচ্ছে ধরলাম, হ্যাঁ, ধরলাম বাংলাদেশে কোন একটা দল ক্রিকেট দল খেলতে আসলো। এখন যদি মনে করো খুব বড়সড় একটা দল খেলতে আসলো, যেই দলের সাথে বাংলাদেশ খেললে সবাই মাঠে দেখতে যেতে চায়, তাহলে তুমি তো মাঠে তোমার যাওয়া লাগবে না, তুমি বাসায় বসেই বলতে পারবা, যে গেস করতে পারবা যে আচ্ছা আজকে মাঠে অনেক দর্শক হবে, তাই না? এই যে মাঠে যে অনেক দর্শক হবে, এটা হলো এটা তুমি তো তোমার একটা প্রবাবিলিটির আইডিয়া থেকেই তো তুমি অনুমানটা করে বলতেছো যে আচ্ছা আজকে মাঠে অনেক দর্শক হবে কারণ একটা ভালো ম্যাচ হবে। এটা হলো প্রবাবিলিটি। কিন্তু মাঠে যদি এমন ব্যবস্থা করে রাখে যে মাঠে সিট নাই, মাঠে সব সিট উঠায় রাখছে, মাঠে মানুষ বসার জায়গা রাখে নেই, যেখানে মানুষ ঢুকে খেলা দেখার মতো বসার জায়গা নেই, তাহলে কি মাঠে মানুষের যাওয়ার প্রবাবিলিটি থাকলেও কি মানুষ যাবে দেখতে? বসার জায়গা তো থাকতে হবে। তো ওই বসার জায়গা না থাকলে, ওই বসার জায়গা কতগুলো জায়গা আছে, এবং মাঠে কিন্তু যত বেশি বসার জায়গা হবে ততগুলো মানুষই হবে, মানে তার চেয়ে বেশি যদি আর কি বসতে না দেয়। তো মাঠে যদি 100টা সিট রেখে দেয় তাহলে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হলেও 100টার বেশি তো মানুষ যেতে পারবে না। আবার যদি মাঠে যদি অনেক সিট থাকে, কিন্তু যদি এমন কোনো দল আসলো যেই দলের সাথে খেলা দেখার ব্যাপারে কারো কোনো আগ্রহই নেই, সেক্ষেত্রে আবার প্রবাবিলিটি অনেক কম, কিন্তু সিট অনেক বেশি, কিন্তু মানুষের সংখ্যা হবে কম। সেই দুইটার ইনফরমেশন থেকে তুমি আসলে বের করতে পারো যে ওই মাঠে কতগুলো দর্শক থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ডেনসিটি অফ স্টেটস এবং প্রবাবিলিটি দুটো ইনফরমেশনই জানতে হবে, তাহলে তুমি বলতে পারবা যে আচ্ছা ওইখানে ইলেকট্রন আসলে বসছে নাকি না। সো এই জন্যই আমরা আসলে এই দুইটা জিনিসকে, এবং দুইটা কিন্তু পুরো ইন্ডিপেন্ডেন্ট, দেখো একটা কিন্তু আরেকটার উপর ডিপেন্ড করছে না, এদের ডিরাইভেশন কিন্তু পুরো আলাদা করা হয়েছে। এখানে কিন্তু এমন না যে একটা ডিরাইভেশনের বেস করে আরেকটা ডিরাইভ করা হচ্ছে, তা না, দুটো পুরো ইন্ডিপেন্ডেন্ট জিনিস। কিন্তু দুটো ইনফরমেশনে আমাদের, বিশেষ করে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের খুবই লাগবে, কারণ আমরা যদি কোনো একটা সেমিকন্ডাক্টরের ভিতরে কতগুলো ইলেকট্রন আছে যারা কারেন্ট ফ্লোতে পার্টিসিপেট করতেছে, অর্থাৎ আমি যদি ইলেকট্রনের ক্যারিয়ার ডেনসিটি যেটাকে বলে সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা যদি বের করতে চাই, তাহলে আমাকে এই দুটো ইনফরমেশনই লাগবে। একটা হলো ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, আর একটা হলো ডেনসিটি অফ স্টেটস, যেটা অ্যাকচুয়ালি ঠিক তোমাদের নেক্সট টপিক, যে মানে চ্যাপ্টার 4টা আসলে এখান থেকেই শুরু হয়েছে। এখানে কিন্তু ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনের আলোচনা আছে। এই যে আমি যা দেখালাম সেই জিনিসটা কিন্তু এই যে দেখো ছবিতে এখানে দেখানো হয়েছে, এবং এখানে কিন্তু খুব সহজ কিছু এক্সাম্পলও আছে। আমি আর 2 মিনিট বলে শেষ করে দিব, যে এখানে বলেছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট এন স্টেট above ES is occupied by an electron। দেখো এখানে বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি বের করতে বলছে যে এনার্জি স্টেট অ্যাবাভ EF, ফার্মি লেভেলের উপরে একটা ইলেকট্রন অকুপাইড আছে। এই প্রবলেমটাতেই কিন্তু আসলে তোমার দেখা যাচ্ছে যে মানে বলে দিয়েছে যে তোমার ফার্মি লেভেল EF এটার উপরে আচ্ছা এখানে ইয়াটা এখানে আছে, এনার্জি লেভেল 3 kT above the Fermi level, so EF plus 3 kT এই এনার্জি স্টেটে একটা ইলেকট্রন অকুপাইড আছে, সেটার প্রবাবিলিটি কত। সো জাস্ট এই জিনিসটা করেছে, মানে এখানে ই জায়গায় EF প্লাস 3 kT বসিয়ে আছে, তাহলে EF কাটাকাটি যে রেজাল্ট আসলো এইটা, তার মানে 4.74% প্রবাবিলিটি হলো যে ফার্মি লেভেলটা ওইখানে মানে ইলেকট্রন দিয়ে অকুপাইড আছে। কিন্তু আসলে কি ইলেকট্রন আছে নাকি না সেটা বুঝতে গেলে আবার জানতে হবে যে ওইখানে কি আসলে বসার জায়গা কতগুলো ছিল। এমনও হতে পারতো যে ওইখানে বসার জায়গাই নেই। যেমন আরো খুব সহজ উদাহরণ আমি দেই, ব্যান্ড গ্যাপের মধ্যে আজকে যেমন তোমরা সবাই ঠিক আনসারই দিয়েছো যে ব্যান্ড গ্যাপের মধ্যে তো ডেনসিটি অফ স্টেট 0, কিন্তু ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন তুমি ব্যান্ড গ্যাপের মধ্যেও বের করতে পারবা। ব্যান্ড গ্যাপের মধ্যে বের করলে দেখবা যে তোমার এখানে ইলেকট্রন বের থাকার একটা প্রবাবিলিটি ঠিকই ছিল, কিন্তু বসার জায়গা নাই দেখে এখানে ইলেকট্রন থাকতে পারবে না। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আসলে। আর হলো এখানে পরে আরেকটা প্রবলেমও দেওয়া আছে, সিমিলার টাইপের প্রবলেম। আচ্ছা এখানে এই জিনিসটা একটু বলি, যে এখানে হলো আমরা ইলেকট্রন থাকার প্রবাবিলিটি যেমন বলতে পারি, তো তোমাকে যদি বলা হয় ইলেকট্রন না থাকার প্রবাবিলিটি কত, এটা কি আর এক্সপ্লেইন করা লাগবে? ইলেকট্রন থাকার প্রবাবিলিটি যদি জানা থাকে, না থাকার প্রবাবিলিটি তাহলে কি হবে?
1 মাইনাস থাকার প্রবাবিলিটি না, এছাড়া আর কি হবে, মানে একসাথে তো থাকা না থাকা হতে পারবে না। তো এই জন্য যদি না থাকার প্রবাবিলিটি মানেই আসলে হোল থাকার প্রবাবিলিটি। সো এই জন্য যদি তোমাদের কখনো হোল থাকার প্রবাবিলিটি বের করতে বলে সেটা হলো 1 মাইনাস ফার্মি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো এগুলো আমরা সবই আসলে সামনের ক্লাসে পাবো, আমি আর এখন আর এগুলো ডিসকাস করব না। হ্যাঁ বলো, কারো কোনো কোশ্চেন থাকলে স্যার, বলো, আমরা নাহলে নেক্সট ক্লাস থেকে আবার কন্টিনিউ করব। হ্যাঁ বলো। স্যার ওই যে হচ্ছে ডেনসিটি অফ স্টেট আর হচ্ছে কি বলে এটাকে, একটু আগে দেখলাম ফার্মিডিরেক্ট স্ট্যাটিস্টিক্স, স্যার এই দুইটা তো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট তাই না? হুম, স্যার এই দুইটাকে কি একসাথে ইনকর্পোরেট করা যায় না, ওই যে প্রবাবিলিটি ডেফিনিশন অনুযায়ী যে একসাথে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে দুইটার গুণফল? আচ্ছা আমরা অ্যাকচুয়ালি সিমিলার একটা জিনিসই পরের, এজন্য আমি বলছি সামনের ক্লাসে এগুলো আস্তে আস্তে আসবে। ভালো তোমাদের, তোমরা দেখছি যে যেসব প্রশ্ন করছো সেগুলা পরের টপিক অনেকটা টাচ করে ফেলতেছো। যে তুমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা দিয়েই আসলে দুটোকে গুণ করে ইন্টিগ্রেশন করে আমরা টোটাল ইলেকট্রনের সংখ্যা বের করে ফেলতে পারবো। এই যে এই হলো তুমি যেটা বলছো, সেই জিনিসটাই আসলে একরকম করা হচ্ছে। খেয়াল করেছো? এটা আমরা পরের ক্লাসেই দেখতে পারবো যে আমরা যদি দুটোকে একসাথে গুণ করে দেই, গুণ করে ইন্টিগ্রেশন করলে আসলে আমরা পেয়ে যাব টোটাল ইলেকট্রনের সংখ্যা পার ইউনিট ভলিউমে। সো আমাদের পরের ক্লাসে আসলে ওইখান থেকে আলোচনা হবে যে আমরা ডেনসিটি অফ স্টেটস এবং ফার্মি ডিস্ট্রিবিউশন অর্থাৎ এই দুটোর ইনফরমেশন থেকে কিভাবে বের করতে পারবো যে কন্ডাকশন ব্যান্ডের ভিতরে কতগুলো ইলেকট্রন আছে, ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে কতগুলো হোল আছে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ও এটা এখনো বলা যাচ্ছে না, এটা আবার এটাতে মানে এখানে যে এইখানে যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে এটা শুরু করেছে খুব সহজ একটা কেস দিয়ে, যে ফার্মি লেভেল হলো কন্ডাকশন আর ব্যালেন্স ব্যান্ডের মাঝখানে থাকে। আমরা আস্তে আস্তে যখন আমরা আমাদের একটু বয়স বাড়বে, মানে এই সেমিস্টারের মধ্যেই তো আমাদের তো বয়স বাড়বে আর একটু, আমরা দেখতে পারবো যে ফার্মি লেভেল চাইলে আমরা ভোল্টেজ দিয়ে চেঞ্জ করতে পারি। সো এটাকে চাইলে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডের ভিতরে ঢুকানো যায়, চাইলে ব্যালেন্স ব্যান্ডের ভিতরে ঢুকানো যায়, চাইলে মাঝামাঝি যে কোনো জায়গায় মুভ করানো যায়। এটা আমরা দেখব। না, ফার্মি লেভেলটা ডোপিং ম্যাটেরিয়ালের জন্য ফিক্স থাকে না, এটা ম্যাটেরিয়ালের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। একটা মনে করো সিলিকন নিলা, আর দুইজন ধরো দুই রকম সিলিকন কিনে আনলা, দুইজনের জন্য ফার্মি লেভেল সেম নাও হতে পারে, ডিপেন্ড করবে ওখানে ডোপিং কনসেন্ট্রেশন এবং ওখানে কি পরিমাণ আলো পড়ছে, কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছ, সবকিছু মিলিয়ে সে একটা ফার্মি লেভেলে যে থাকবে। আবার অনেক সময় ফার্মি লেভেলের সাথে অন্য কোনো মানে একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়াল কি টাচ করে আছে নাকি সেগুলাও ইফেক্ট ফেলবে। সো এটা হলো তার ম্যাটেরিয়াল প্লাস এনভায়রনমেন্ট সব মিলিয়ে ফার্মি লেভেলটা ডিসাইড হবে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, তোমরা ভালো ভালো কোয়েশ্চেন করছো, খুব ভালো। সো হোপফুলি তোমরা আশা করি ইন্টারেস্ট পাচ্ছ, তো এটা কন্টিনিউ করো সামনের ক্লাসে। আর আমি যেটা করি, আমি আসলে ক্লাসে দেখতেই পাচ্ছ যে আমি কখনো প্ল্যান করে আসি না যে আজকের মধ্যে এটাই শেষ করাতে হবে, তাড়াহুড়া করে শেষ করাবো, ওইভাবে আমি পড়াই না। তো আর শুরুর দিকে আমি আরো একটু স্লোলি পড়াই যাতে মেইন বেসিক জিনিসগুলা তোমাদের বুঝতে সহজ হয়। আর পরবর্তীতে যদি লাগে আমি এক্সট্রা ক্লাসও নেই, মানে স্টুডেন্টদেরকেই জিজ্ঞেস করি যে তোমরা কি এক্সট্রা ক্লাস করতে চাও নাকি, কারণ আমি ক্লাসে অনেক প্রশ্ন এনকারেজ করি। সো লাগলে আমরা দরকার হলে তোমরা যদি চাও আমি এক্সট্রা ক্লাস নিতে পারবো, কারণ ক্লাস শেষ করা হলো আমার জন্য সবচেয়ে সহজ, মানে সিলেবাস শেষ করা হলো আমার জন্য সবচেয়ে সহজ ব্যাপার। এখন তোমরা কতটুকু শিখতে চাও সেটার উপর ডিপেন্ড করবে আমি তোমাদেরকে কতটুকু ডিসকাস করব, কারণ সিলেবাসে পড়ানো মানে পড়িয়ে শেষ করে দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের উপর আমি ছেড়ে দিব যে তোমরা যত শিখতে চাইবা আমি তোমাদেরকে তত ডিটেলসে শিখাবো। ঠিক আছে, সো এটুকুই থাকলো তাহলে আজকে। তো তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ